কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটার পর দেশে এসে এয়ারপোর্টে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয়টা আমার সেই মুহূর্তেই ভেঙে গিয়েছিল। নির্দোষ হয়েও দীর্ঘ 15টা বছর অন্ধকার মরণ গুহায় নানান হিংস্র জানোয়ারদের মাঝে কাটিয়ে দেওয়া কতটা না কষ্টসাধ্য ব্যাপার, সেটা হয়তো আমার চেয়ে বেশি অন্তত কেউ উপলব্ধি করতে পারবে না। সেই 15 বছরে হাজার চেষ্টা করেও নিজের পরিবারের কারোর সাথেই কোনো যোগাযোগ করতে পারিনি। বলতে গেলে তেমন কোনো মাধ্যমই ছিল না আমার হাতে। প্রত্যেকটা দিন কেটেছিল আমার মরণ যন্ত্রণার সমতুল্যে। বেঁচে থাকার আস্থাই হারিয়ে ফেলেছিলাম আমি। ভেবেছিলাম হয়তো ওই অন্ধকার গুহাতেই থাকা অবস্থায় একসময় অবসান ঘটবে আমার জীবনের প্রতিটা গল্পের, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এমনটা চায়নি। তিলে তিলে কষ্টের তীব্র প্রহার আমাকে মৃত্যুর বেশ কাছাকাছি নিয়ে এসেছিল, কিন্তু মৃত্যু আমায় নিজের সম্পূর্ণ দখলে নিয়ে যেতে পারেনি। তবুও কষ্ট ভরা বুকে খানিকটা হলেও বেঁচে থাকার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, এই ভেবে যে এখন হয়তো আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। আমার ভালোবাসার মানুষ অর্থাৎ আমার স্ত্রী হয়তো কষ্টের তীব্র স্রোতের অতল গভীরে তলিয়ে গিয়েও প্রতিনিয়ত আমার অপেক্ষাতে প্রহরগুলো অশ্রুসিক্ত নয়নে আকাশে জ্বলজ্বল করতে থাকা তারাগুলোর মতো গুনছে। আমার জানা মতে আমার স্ত্রী সাদিয়ার এ ভূখণ্ডে কেউ নেই, অর্থাৎ সে অনাথ। কিন্তু কেই বা এই লোক যার সাথে এতটা ক্লোজ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে তার? মনের গহীন ঘরে সংশয়ে ভরে গেছে আমার। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা একটাই, আমার সংশয়গুলো যেন বাস্তবমুখী না হয়ে যায়। পা দুটো কাঁপছে, আমার সামনে এগোতে হয়তো পা দুটো বাধা প্রদান করার চেষ্টা করছে। থরথর করে কাঁপতে থাকা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছি। না জানি এত বছর পর হুট করে আমার চোখের সম্মুখে দেখতে পেয়ে সাদিয়ার রিয়াকশনটা ঠিক কেমন হবে। কিছুটা নিকটে এসেই আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। ছোট ছোট দুটো ছেলে মেয়ে, মা বাবা বলে জড়িয়ে ধরল তাদের। তার মানে যা সংশয় জন্মেছিল মনে মনে তাই সঠিক। ভালোবেসে বিয়ে করার 1 বছরের মাথায় অভাবের তাড়নায় বাধ্য হয়ে প্রবাসে পাড়ি জমাতে হয় আমাকে। কিন্তু তাৎক্ষণিক সাদিয়া প্রেগনেন্ট ছিল। সেখানে দিন রাত অক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে আর্থিক অবস্থা বেশ উন্নতির দিকেই অগ্রসর হচ্ছিল আমার। ফোনে রোজ কথা হতো সাদিয়ার সাথে, এবং কথা হতো নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যের সঙ্গে। সাদিয়া এমন কোনো শখ, ইচ্ছে, আবদার ছিল না যে আমি রাখিনি। যখন যা বলেছে তাই রাখার চেষ্টা করেছি। না খেয়ে দিনরাত অক্লান্তির পরিশ্রমের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে যা টাকা জড়ো করেছিলাম তা দিয়ে সারা জীবন থাকা খাওয়ার কোনো অভাব থাকতো না সাদিয়ার। শুনেছি মন থেকে ভালোবাসলে নাকি প্রিয় মানুষটার জন্য অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। তাহলে সাদিয়া তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো আমায়। তাহলে সে কেন পারেনি আমার জন্য অপেক্ষা করতে? কেন আমায় ভুলে গিয়েছিল? জড়ালো নিজেকে নতুন কোনো মায়ায়? সাদিয়ার সামনে দাঁড়ানোর কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু আমাকে তার সম্মুখে দাঁড়াতেই হবে এবং জানতে হবে কে আমার সন্তান। সামনে যতই এগোনোর চেষ্টা করছি ততই কষ্টগুলো বুকের মাঝে বৃদ্ধি পাচ্ছে। অবশেষে 15 বছর পর আবার তার সম্মুখে নিজেকে দাঁড় করালাম, যাকে নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসতাম। এমনকি এখনও তার জন্য ঘৃণার বদলে রয়েছে বুক ভর্তি ভালোবাসা। হঠাৎ করেই কাউকে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্তি বোধ করলো সাদিয়া, কিন্তু পরক্ষণেই আবার যখন সাদিয়ার চোখের দৃষ্টি আমার উপরে এসে পড়ে তখন সাদিয়া বেশ থমকে যায়। সাদিয়া হয়তো এই মুহূর্তে ভাবতেই পারছে না আমি শাওরিয়ার স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছি। শাওরিয়ার তুমি? হ্যাঁ আমি। কেন চমকে গেলে এত বছর পর আমাকে নিজের সামনে এভাবে এই অবস্থাতে দেখতে পেয়ে? কিন্তু এত বছর তুমি কোথায় ছিলে? কিভাবে ছিলে? কোথায় না কোথায় খোঁজ নিয়েছিলাম আমি, কিন্তু কারো কাছেই ছিল না তোমার খোঁজ। তোমার জন্য কতই না রাত নির্ঘুমে চোখের অশ্রুতে কাটিয়েছি আমি। হাস্যকর। দেখে বুঝতেই পারছি তা তোমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে নিশ্চয়ই তোমার বর্তমান স্বামী। আমার কথার উত্তরে সাদিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ। ছি, এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা? যদি আমাকে তুমি সত্যিকারের ভালোবাসতে তাহলে কেন অপেক্ষা না করে নতুন বিবাহে লিপ্ত হলে? তোমার জন্য আমি 5টা বছর অপেক্ষা করেছি, কিন্তু তারপরেও তোমার কোনো খোঁজ না পেয়ে
বাধ্য হয়ে ধরেই নিয়েছি তুমি আর নেই এই ভুবনে, মরে গেছো তুমি। কিন্তু এত বছর পর তোমাকে দেখে সত্যিই আমি আজ বাকরুদ্ধ। আমার সন্তান কোথায়? তোমাদের বাড়িতে তোমার ভাইয়াদের সাথে থাকে, এর বেশি আর কিছুই জানি না আমি। ছি, তার মানে ওর কোনো খবরই তুমি রাখো না? এ কেমন মা তুমি? মন থেকে ভালোবাসলে অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। আর তাছাড়া তুমি পারতে আমার দেওয়া ফসলকে বুকে জড়িয়ে নিয়েই অন্তিম শ্বাস অবধি যেতে। কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসাটা তীব্র ছিল না, গভীর ছিল না, সত্যি ছিল না। তোমার কাছে শারীরিক সুখটাই অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। তাই হয়তো নতুন কারো তত্ত্বাবধানে চলে গিয়েছ, ভুলে আমায়, যে তোমাকে নিঃস্বার্থভাবে প্রকৃতভাবে ভালোবাসতো। শাট আপ সাওরিয়ার, আমি এখন অন্য কারো স্ত্রী। তুমি আমাকে এভাবে এসব বলতে পারো না। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি আর আমার তত্ত্বাবধানে নেই। শারীরিক তৃপ্তির চাহিদায় অন্য কারো হয়ে গেছো। এতক্ষণে সাদিয়ার বর্তমান স্বামী চুপচাপ থাকলেও এখন আর চুপ থাকতে পারেনি। তিনি আমায় ধমক দিয়ে বললেন, ইউ ইডিয়েট, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে বাজে কথা বলার? ছোট লোক, তুই জানিস আমি কে? কয়েক মুহূর্তেই তোকে আমি টেনে হিঁচড়ে থানায় নিয়ে যেতে পারি। সাদিয়া তার বর্তমান স্বামীর কথাগুলোর উত্তরে আমাকে বেশ একটা ইঙ্গিত করে বলল, উফ, ছাড়ো তো, এসব ছোট লোকদের সাথে অযথা কথা বাড়ালে সুইজারল্যান্ড যাওয়ার আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। চলো এখান থেকে। অতঃপর তারা চলে গেল, আর আমি সেখানেই বুক ভরা তীব্র কষ্টগুলোকে নিয়েই হাঁটু ভেঙে বসে পড়লাম। 15টা বছর চোখের অশ্রুতে কাটাতে হয়েছে আমায়। আজও সেই চোখের অশ্রুগুলোই হয়ে দাঁড়ালো আমার আগামী দিনের পথ চলার সঙ্গী। অতঃপর বউ বাঁধাকে উপেক্ষা করে নিজেকে সংযত করে বাড়ির পথে গমন আরম্ভ করলাম। 15 বছর পর নিজ বাড়ির নিকটে এসে খুব একটা অবাকে পরিণত হয়ে যাই আমি। সত্যি বলতে আমারও নিজের ঠিকানা খুঁজতে বেশ একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। সেদিনকার ছোট্ট বাড়িটা আজ কতই না বিশাল বাড়িতে পরিণত হয়েছে। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। মেয়েটির বয়স আনুমানিক 12-13 বয়স হবে। মেয়েটিকে সাইড করে আমি ভিতরে প্রবেশ করলে তাতে বিরক্ত হয়ে মেয়েটি বেশি চিল্লাফাল্লা শুরু করে দেয়। মেয়েটির চিৎকার চেঁচামেচিতে সবাই জড়ো হয় একসাথে, এবং আমাকে এত বছর পর নিজের চোখে দেখতে পাওয়াকে যেন ভাইয়া আর ভাবি বিশ্বাস বলে কিছুই করতে পারছে না। তারা উভয়ই যেন এই মুহূর্তে অবাকের শীর্ষস্থানটা লাভ করে ফেলেছে। ভাইয়ার সঙ্গে সঙ্গে আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বললেন, ভাই, তুই এতটা বছর কোথায় ছিলি? কেমনে, কিভাবে ছিলি? কেন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলি তুই? তোর চিন্তায় মা বাবা উভয়ই যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। মা বাবা কোথায় ভাইয়া? তাদের তো দেখতে পাচ্ছি না আমি। আমার কথার উত্তরে ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল, দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার কয়েক বছর পর মাও এ ভুবন ত্যাগ করে অন্য ভুবনে চলে যায়। এখন আমাকে বল, এত বছর আমাদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে কোথায় ছিলি? অতঃপর কান্নায় ভেঙে শুধু এইটুকু ভাইকে বললাম, মিথ্যা এক অভিযোগের শিকার হয়ে 15 বছর জেলের মতো এক অন্ধকার ঘরে কাটিয়ে দিতে হয়েছিল আমায়। এর বেশি আর কিছুই বললাম না ভাইয়াকে, কারণ আমি চাই না সেই কথাগুলো আবার মনে করে নিজের কষ্ট, যন্ত্রণা, বেদনাকে আরও সমৃদ্ধ ও দ্বিগুণ করতে। যদিও বা ভাইয়া আর কোনো প্রশ্নই করেনি আমায়, কিন্তু ভাবি যেন কোনো ক্রমেই প্রশ্ন করা থামাচ্ছে না। ভাবির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি ভাইয়াকে যখন জিজ্ঞেস করলাম আমার সন্তান কোথায়, তখন ভাইয়া সেই সুন্দরী 12-13 বয়সের মেয়েটিকে দেখিয়ে দিয়ে সাদিয়ার ব্যাপারে কিছু বলতে গিয়েও আটকে পড়েন। কারণ আমি ভাইয়াকে থামিয়ে দিয়ে এয়ারপোর্টের ঘটনাগুলো উল্লেখ করে নিজের মেয়েকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিলাম। আস্তে আস্তে কেটে গেল বহুদিন। মা বাবাহীন আমার মেয়েটা কোনো ক্রমেই যে কষ্ট ছিল না, সেটা আমি এই কদিনে বেশ ভালো করেই বুঝতে পেরেছি। আমার মেয়ে সার্বক্ষণিক ভাবির সাথে থাকে এবং রাত হলে ভাইয়া আর ভাবিদের সাথেই ঘুমায়। ভাইয়া আর ভাবির কোনো সন্তান না থাকায় তারা আমার মেয়েটিকে নিজের সন্তানের মতোই আদর, স্নেহ, মমতা দিয়ে আগলে রেখেছিল। নিজের মেয়ের দিকে তাকালেই যেন আমার সব কষ্টগুলো নিমিষে উধাও হয়ে যায়।
দেখতে একদম ওর মায়ের মতোই হয়েছে। অতঃপর 3 মাস কেটে গেল। এই 3 মাসে নিজের নিষ্পাপ সন্তানকে দেখেই সব কষ্ট প্রায় ভুলেই গিয়েছিলাম। তার সুরেলা কণ্ঠে বাবা ডাকটা শুনলে আমার অন্তরটা যেন জুড়িয়েই যায়। এখন আমি বেকার হয়ে বাড়িতে বসে আছি, কিন্তু এতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই ভাইয়া বা ভাবি উভয়েরই নেই। আমার মেয়ের রিহির স্কুল ছুটি হয়েছে প্রায় বেশ খানিক সময় আগে, কিন্তু এখনও রিহি বাড়িতে ফিরছে না। তাই চিন্তিত ও ব্যাকুল হয়ে মেয়েকে খুঁজতে গিয়ে মেয়ের নৃশংস লাশের সন্ধান পাওয়াটা একটা বাবার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেটা তারাই খুব ভালো করে উপলব্ধি করতে পারবে যারা এমন পরিস্থিতির শিকার। পোস্টমর্টমের পর রিপোর্টে স্পষ্ট বড় বড় করে লেখা ছিল, আমার নিষ্পাপ ছোট্ট মেয়েটিকে হাত মুখ বেঁধে কিছু সময় পরপর টানা 5 ঘন্টা ধর্ষণ করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু আমার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যায় অন্যত্র ভুবনে। রিপোর্ট হাতে নিয়ে ঠাস করে বসে পড়লাম আমি, আর চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটা কথাই বললাম, আমার সাথেই কেন বারবার এমন হয়? এই মুহূর্তে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দিতে ইচ্ছে করছে। আমার বেঁচে থাকার যখন সব দরজাই বন্ধ ছিল, তখন এই আঁধারে কাটিয়ে আলোর সন্ধানে একটি মাত্রই বেঁচে থাকার দরজা খোলা ছিল। কিন্তু আজ সেটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এই কদিনে মেয়েকে নিয়ে মনে মনে অনেক স্বপ্নের জাল বুনেছিলাম। যতই কষ্ট হোক, যতই বাধা বিপত্তি আসুক, ভেবেছিলাম মেয়েকে এই সমাজে একজন প্রতিষ্ঠিত নারী হিসেবে তৈরি করব। রিহিকে ডাক্তারি পড়াবো, ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলাম আমি। কিন্তু সবার হয়তো সব শখ আহ্লাদ পূরণ হয় না। বেঁচে থাকার শেষ অবলম্বন মেয়েকে নিয়ে দেখা স্বপ্নগুলো এভাবে যে ঝড়ের গতিতে এক নিমিষেই ভেঙে যাবে, সেটা আমি ভাবতে বলতে কল্পনাও করতে পারিনি। নিজের দিকে চেয়েই অন্তিম শ্বাস অবধি যেতে চেয়েছিলাম আমি, কিন্তু হয়তো হবে না আর লম্বা শ্বাস নেওয়া। বেঁচে থাকা এই ভুবনে এখন আর কেউ ডাকবে না আমায় বাবা বলে, বলবে না কেউ চলো যাই হেঁটে হেঁটে নদীর তীরে দেখে আসি আশপাশের মন মুগ্ধকর সৌন্দর্যকে। বাবা মেয়ে বসে রইব একসাথে, করব অনেক গপ্পসপ্প। আমার চোখের অশ্রুতে রিপোর্ট ভিজে একাকার। বুকে লুকায়িত আর্তনাদ, অশ্রুসিক্ত নয়নে ভাইয়া পানি ছিটিয়ে ভাবির জ্ঞান ফিরানোর বৃথা চেষ্টাই না করছে। আমি জানি সব থেকে বেশি স্বয়ং ভাবি আঘাত পেয়েছেন, কারণ আজ থেকে ভাবির বুক শূন্যতে রূপান্তর হয়ে গেল। যে ভাবি রিহিনিকা এক মুহূর্তের জন্য থাকতে পারে না, না জানি সেই ভাবি রিহিকে ছাড়া আগামী দিনগুলো কীভাবেই বা কাটাবেন। 2 হাত দিয়ে যখন নিজ মেয়ের লাশ কবরে রেখেছিলাম, তখন আমার মন ব্যথার আর্তনাদে আমার প্রশ্ন করেছিল, কেন পাশের কবরটা খোঁড়া হলো না তোর জন্য? 1 সপ্তাহ হলো প্রতিদিনের মতোই দাঁড়িয়ে আছে মেয়ের কবরের সামনে। এটা ভেবে আমার আরও বেশি কষ্ট হচ্ছে। সাদিয়া কেন নীর মৃত্যুর সংবাদ পেয়েও শেষবারের মতো দেখতে আসলো না ঘুমন্ত অবস্থায় থাকা নিষ্পাপ মেয়েটিকে? ব্যাপারটা ভাবলেই কষ্টগুলো আরও তীব্র আকার ধারণ করে আমার মনে মনে। প্রচুর ঘৃণা জমাট বেঁধেছে সাদিয়ার প্রতি। মনে মনে করেছি শপথ, ভাববো না আর তার কথা, রাখবো না মনে আর কোনো স্মৃতি। দিন যতই যাচ্ছে রিহি ছাড়া ভাবির কন্ডিশন ততই দিন দিন অবনতির দিকে এগোচ্ছে। পরের সন্তানকে যে কেউ এত পরিমাণ ভালোবাসতে পারে সেটা ভাবিকে না দেখলে আমি হয়তো বুঝতে বা জানতে পারতাম না। নামাজের পর ভাবির এরূপ চোখের অশ্রু আমার কাছে দিন দিন তীব্র আকারে অসহনীয় হয়ে উঠছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। ভাইয়াও বেশ শোকের মাঝে রয়েছে, আগের থেকে নিশ্চুপ হয়ে গেছে। পুলিশ তদন্ত করেছেন, তবে অপরাধীর শিকড়ে যাওয়ার কোনো ক্লুই পাচ্ছেন না তারা। নদীর পাড়ে বসে আছি। এক সময় কতই বা বাবা মেয়ে সময় কাটাতাম এখানে। উত্তর দিক দিয়ে বয়ে আসা বাতাস আমার মনকে দুলিয়ে তোলার বৃথাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে। নদীর পাড় থেকে উঠে বাড়িতে আসার পথে হঠাৎ পিছন থেকে কেউ একজন ডাক দিল আমায় বাবা বলে। কণ্ঠটা আমার মনকে মুহূর্তেই বিমোহিত করে তুলতে বাধ্য করল। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে,
পিছনে ফিরে আমি কাউকেই দেখতে পেলাম না। মাগরিবের নামাজের পরে রুমে শুয়েছিলাম। জ্বরে শরীরটা আমার পুড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে মাথা ঝিমঝিম করছিল। সারা শরীরে হঠাৎ অজস্র যন্ত্রণার আর্তনাদে আমি কুঁকিয়ে উঠলাম। অতঃপর সেদিন খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি আমি। আজ ৮ দিন পর আমি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে সক্ষম হই। রিহির পড়ার টেবিলে চেয়ার টেনে মন খারাপ করে বসেছিলাম আর আনমনে একটা খাতার পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। হঠাৎ থেমে যাই আমি। মাঝ পৃষ্ঠায় কিছু জঘন্য ঘৃণাপূর্ণ ভাষায় কিছু লেখা দেখে আমার এখনো মনে আছে। মৃত্যুর ১ দিন আগে রিহি খাতাটা ক্রয় করে বাসায় নিয়ে এসেছিল। মধ্যখানের পৃষ্ঠা ছাড়া বাকি পৃষ্ঠাগুলো সম্পূর্ণ ফাঁকা। স্পষ্টভাবে মধ্যখানের পৃষ্ঠাতে অনেক বাজে ধরনের ঘৃণাপূর্ণ ভাষায় লেখা ছিল, যা মুখে উচ্চারণ বা উল্লেখ করাও পাপ। আমি নিশ্চিত অন্তত আমার মেয়ে এরূপ কিছু লিখতে পারে না। তাহলে কে লিখতে পারে এরূপ জঘন্য লেখা? হয়তোবা আগে থেকেই কেউ লিখে রেখেছিল। অতঃপর গোলাপি রঙের খাতাটা বন্ধ করলাম। কভার পেজের বাম পাশে ছোট্ট একটা লেখা, জনতা লাইব্রেরি। পরের দিন সকালে ধীর পায়ে নিয়ে স্কুলের সম্মুখীন এসে দাঁড়ালাম। স্কুলের বেশ কিছুটা পিছনের দিকে জনতা লাইব্রেরি। আশপাশটা বেশ কিছুটা শুনশান ও বটে। স্কুলের সব ছাত্রছাত্রী হয়তো এখান থেকে নিজেদের যাবতীয় জিনিসপত্র কিনে থাকে। লাইব্রেরি থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছি আমি। নির্বয়সী একটা মেয়ে লাইব্রেরির ভিতরে অবস্থান করছে। চকচকে একটা নোট এগিয়ে দিয়ে গোলাপি রঙের খাতাটা ক্রয় করে মেয়েটি যখন লাইব্রেরি থেকে বের হচ্ছিল, তখন লাইব্রেরিতে থাকা বিক্রয়কর্তা, বয়স তেমন একটা হবে না, ১৯-২০ হবে, সেই ছেলেটা লোভার্ত এক জানোয়ারের মতো তাকিয়েছিল সেই মেয়েটির দিকে। অতঃপর মেয়েটি যখন খাতাটা নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছিল, তখন আমি মেয়েটিকে আটকে তার হাত থেকে গোলাপি রঙের খাতাটা নিয়ে মাঝখানের পৃষ্ঠা উল্টাতেই থমকে যায়। এখানেও সেই একই রকম ঘৃণাপূর্ণ ভাষায় অনেক কিছুই লেখা হয়েছে, যা উচ্চারণ করার সাধ্য অন্তত আমার নেই। মুহূর্তেই সন্দেহ বেড়ে গেল আমার। হুট করে সেই পৃষ্ঠাটা ছিঁড়ে নিয়ে মেয়েটির দিকে খাতাটা এগিয়ে দিয়ে বললাম, সরি মামুনি, আমার এই মুহূর্তে একটা খাতার পৃষ্ঠার প্রয়োজন ছিল। মেয়েটি আমার থেকে নিজের খাতাটা নিয়ে বিরক্তিকর মুডে বলল, ইটস ওকে। অতঃপর মেয়েটা চলে গেল আর আমি খাতা ছেঁড়া পৃষ্ঠাটা নিয়ে লাইব্রেরির সম্মুখে এসে উপস্থিত হলাম। লাইব্রেরির উপরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা, মেয়েদেরকে সম্মান করতে শিখুন। বেশ সময় ধরে দাঁড়িয়ে আছে এখানে। এতে যেন ছেলেটির কোনো ভ্রুক্ষেপ নেই। রাস্তায় কানে হেডফোন লাগিয়ে বখাটে ছেলেরা যেসব আজে বাজে গান শুনে, নারীদের পিছন পিছন হাঁটে, ঠিক তেমনই এক বিরক্তকর গান। আমার মতে যেটাকে গান বলাটাও ভুল, সেসব শুনতে পরিপূর্ণ বিবর ছেলেটি। অতঃপর আমার হস্তক্ষেপে ছেলেটা ক্ষুব্ধ হয়ে বলল, সমস্যা কি? কি চাই? খাতার ছেঁড়া পৃষ্ঠাটা এগিয়ে দিয়ে আমি রাগান্বিত কণ্ঠে বললাম, বাচ্চাদের খাতার মাঝ পৃষ্ঠায় এইসব ঘৃণাপূর্ণ কথা লিখে রাখার মানে কি? মুহূর্তেই ছেলেটা বেশ হকচকিয়ে উঠে বলল, কি যা তা ভুল ভাল বলছেন এসব? সকালবেলা কি কিছু আজে বাজে জিনিস খেয়ে এসেছেন, যার জন্য এখানে এসে রাস্তায় পাগলদের মতো কথাবার্তা বলছেন? মুহূর্তেই ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম ছেলেটিকে। স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে চেয়ে রয়েছে সে। অতঃপর পুলিশকে ফোন করার সাথে সাথে যত দ্রুত সম্ভব পুলিশ এসে উপস্থিত হয়। ছেলেটি বেশ চালাক, তবে পুলিশের সামনে শেষমেশ ছেলেটির সব চালাকি বৃথা হিসেবে প্রমাণিত হলো। পুলিশের ১-২ ঘা পড়তেই সুরসুর করে এক নিমিষেই সব সত্য বলে দিয়ে নিজেকে আমার মেয়ের ধর্ষণ হত্যার দোষী হিসেবে সাব্যস্ত করল সবার সামনে। কতটা নিচু মন মানসিকতার অধিকারী না হলে কেউ এমন একটা ঘৃণিত নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করে না। চিকন আকারের কাঁচা বাঁশ কেটে এনে ছেলেটিকে সাধারণ জনগণের সম্মুখে উলঙ্গ করে পিটানো হলো। সবাই ধিক্কার জানিয়েছে। এমন একটা ঘটনা যেন আর কোথাও কারোর সাথে না ঘটে। রক্তাক্ত আধমরা অবস্থায় টেনে হিঁচড়ে ছেলেটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পরিশেষে যেখানে ধর্ষণের কোনো সঠিক বিচারই পাওয়া যায় না, সেখানে নিজের মেয়ের ন্যায্য বিচার পেয়ে স্বস্তির শ্বাস নিলাম আজ।
খুব দ্রুতই ফাঁসির কার্যক্রম করা হবে ওর মতো এক নরপশুর। নিজের রুমের জানলার কাছে বসে আছি আর ভাবছি, তিলে তিলে রক্ত পানির বিনিময়ে যে টাকা ব্যাংকে জমা করেছিলাম সেগুলো কোথায়? এই ব্যাপারে ভাই আর ভাবিকে জিজ্ঞেস করলে তারা উভয় এক কথায় বলল, তারা কিছুই জানে না। হয়তো সাদিয়া আত্মসাৎ করে ফেলেছে। অতঃপর নিজেকে নিজেই সবকিছু ভুলে থাকার জন্য আহ্বান করছিলাম, তখন হঠাৎ নিচে কারো চিৎকার চেঁচামেচিতে আমি কিছুটা বিভ্রান্ত হলাম। নিজের রুম থেকে নিচে এসে দেখলাম একটা লোক আঙুল তুলে ভাইয়াকে কথা শোনাচ্ছেন। পরে জানতে পারলাম ভাইয়া লোকটির থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন, কিন্তু এখনও সেই টাকা পরিশোধ করতে না পারায় বাড়িতে এসে ভাইয়াকে এভাবে কথা শুনিয়ে চলে গেলেন লোকটি। পড়ে গেলাম বেশ দুশ্চিন্তার মধ্যে। এতগুলো টাকা কিভাবেই বা ভাইয়া শোধ করবে? পরের দিন লোকটি আবার আসলেন এবং আবারও ভাইয়ার মুখে না শব্দটা শুনতে পেয়ে বেশ ক্ষুব্ধ হয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়। অতঃপর আমি লোকটিকে অনুরোধ করে কিছু সময় চাইলে লোকটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং কি যেন একটা ভেবে ভাইয়াকে পাশের রুমে নিয়ে গেলেন। কিছু সময় পর ভাইয়ার লোকটি উভয়ই একসাথে রুম থেকে বের হয়। তবে ভাইয়ার মুখমণ্ডল সেই মুহূর্তে আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। লোকটিও চলে যায় রুমে। কি কথা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে আমি বা ভাবিকে কাউকে কোনো কিছুই বলল না। পরের দিন সকালটা আমার দুশ্চিন্তার মধ্যেই কাটছিল। দুপুরে খাবারের দানা মুখে তোলার সময় আবার সেই লোকটি এসে হাজির হলেন। তবে আজ সঙ্গে পুলিশও নিয়ে এসেছেন। বাড়ি খালি করতে বললেন দ্রুত। সকালে না খেয়েছিলাম, এখন একটু খাওয়ার ইচ্ছা জেগেছিল মনে, কিন্তু শেষমেশ খেতেও পারলাম না। ভাইয়া একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করেন। যদি এই বাড়িটা ছেড়ে দিতে হয় তাহলে দৈনন্দিন জীবনে বেশ একটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে। অতঃপর গতকালকের মতো আজও বেশ অনুরোধ করলাম, কিন্তু এতে তিনি আরও রেগে গিয়ে বললেন, তোমার অনুরোধেই গতকাল তোমার ভাইকে একটা শর্ত দিয়েছিলাম, কিন্তু সে স্বীকার করেনি, তাই এখন কিছুই করার নেই আমার। কেমন শর্ত? শর্ত এটাই দিয়েছিলাম তোমার ভাইকে যে তোমাকে আমার মেয়েকে বিয়ে করার জন্য যাতে রাজি করায়। বয়স্ক লোকটির এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। অতএব আমি বললাম, আমার মধ্যে এমন কি দেখেছেন যার জন্য নিজের মেয়ের বিয়ে আমার সাথে দিতে চাচ্ছেন? আপনি কি আমার সম্বন্ধে সব কিছু জেনে শুনে এমনটা বলছেন? তো তোমার ব্যাপারে আমি সব কিছুই জানি। এখন এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারবো না। সিদ্ধান্তটা তোমার হাতে। আরও একদিন সময় দিলাম, ভেবে দেখো। কথাটা বলার পরপরই তিনি চলে যান এবং তার সাথে আসা পুলিশগুলো। অতঃপর ভাইয়া বলল, ভাবছি বাড়িটা খালি করে দিব। ভাইয়ার কথার জবাবে আমি বহু কষ্টে বললাম, না ভাইয়া, আমি চাই না তোমার নিজ বাড়িহীন থেকে কষ্টে জীবনযাপন করো। তার চেয়ে হবে এটাই ভালো, শর্তে রাজি হয়ে যাওয়া। পাগল হয়েছিস? ওনার মেয়ের বয়স 30 বছর হবে। তাতে কি হয়েছে? আমার বয়সও তো তার চেয়েও অধিক। ওনার মেয়ে কোনোদিনই মা হতে পারবে না, যার জন্য একের পর এক সম্বন্ধ ভেঙে যাচ্ছে, আর তোকে সেখানে ঘর জামাই হিসেবে থাকতে হবে। আমি চাই না আমার জন্য নতুন করে তোর জীবনে আবার কোনো কষ্টের সূত্রপাত হোক। ভাইয়ার কথার উত্তরে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম, তাতেও আমি রাজি ভাইয়া। আমি জানি সাইয়ার তুই এসব মন থেকে নয়, বাধ্য হয়ে বলছিস। তোর কষ্ট আমি কিছুটা হলেও উপলব্ধি করতে সক্ষম। না ভাইয়া, আমি মন থেকেই বলছি। তোমরা আমার অবর্তমানে আমার মেয়েকে অনেক আদর স্নেহ মমতা দিয়ে নিজের সন্তানের মতো রেখেছিলে, আর আমি তোমাদের জন্য এটুকু করতে পারবো না? আর আমি এমনিতেই চাই না তোমরা এভাবে নিজ বাড়িহীন থাকো। কিন্তু অতঃপর ভাইয়াকে আমি থামিয়ে দিয়ে নিজেই ফোন করে হ্যাঁ সম্মতি প্রদান করলাম। সর্বশেষে আবার নতুন করে এক বিবাহে আবদ্ধ হলাম, যা আমি সত্যি বলতে কখনো চাইনি। ভাইয়া সেই সময় ঠিকই বলেছিল। আমি বাধ্য হয়েই রাজি হয়েছি, কারণ এতগুলো টাকা পরিশোধ করা অন্তত ভাইয়ার দ্বারা সম্ভব হতো না। তাই রাজি হয়ে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয়েছিল। আর এমনিতেই বারবার বিয়ে ভেঙে যাওয়ার বেদনা একটা মেয়ের কাছে কতই না বেদনাদায়ক হয়ে থাকে।
মেয়েটা দেখতেও যথেষ্ট সুন্দরী, তবে এতে কোনো ভ্রুক্ষেপ আমার নেই। বিয়ের প্রথম রাতেও আমার বর্তমান স্ত্রীর সাথে কোনো প্রকার কথোপকথন হয়নি। সারা রাত সোফায় বসেছিলাম। আমি ভাবছিলাম কি হবে আমার আগামী দিনগুলোতে। বিয়ের দিন উপস্থিত না হতে পেরে পরের দিন শ্বশুরবাড়ি থেকে আমার বর্তমান স্ত্রীর বড় বোন এসেছিল দেখতে আমায়। তবে তাকে দেখে আমার শরীরটা সম্পূর্ণ শিউরে উঠেছিল। সেই মুহূর্তে নিমিষেই যেন একজন বোবা মানুষে পরিণত হয়ে গেছিলাম আমি। সেই মুহূর্তে মুখের ভাষাই হারিয়ে ফেলেছিলাম, কারণ সেই মেয়ে যার মিথ্যা সাক্ষ্যের জন্য আমার কুয়েতে 15টা বছর জেল খাটতে হয়েছিল। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।